আমরা গত ক্লাসে আবৃত্তি নিয়ে কাজ করছিলাম। আবৃত্তি নিয়ে কথা বলছিলাম এবং আবৃত্তি নিয়ে আমরা বেশ কিছু ক্লাস করেছি। আর আবৃত্তির কথা আসছে এইজন্যই যে আবৃত্তি, সংবাদ পাঠ এবং উম আপনার শুদ্ধ করে কথা বলা, আ সবকিছু কিন্তু উপস্থাপনা করা, ব্যাকরণ সবগুলোরই একই। যে কারণে বারবার আবৃত্তির বিষয়টি চলে আসছে। তো আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা যদি আবৃত্তি করতে যাই, যখন আবৃত্তি স্থির করি, মনস্থির করি যে আমরা আবৃত্তি করব, তখন আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। আমরা কিভাবে আবৃত্তি সুন্দর করে করতে পারবো? আমরা শিল্পের প্রকরণ করেছি, আমরা মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনি করেছি, আমরা বর্ণমালার উচ্চারণের জায়গা জেনেছি। আমরা উচ্চারণের আ ৩ টি যে উদারা, মুদারা, তাড়া এগুলিও জেনেছি। এরপরে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হলো আ যে সমস্যাগুলোয় আমরা ভুগি আবৃত্তি বা শুদ্ধ উচ্চারণ করতে গেলে, শুদ্ধভাবে কথা বলতে গেলে আমরা যে সমস্যাগুলি আ পড়ি সেই সমস্যা আ চিহ্নিত করেছিলাম আমরা গত ক্লাসে। সেই সমস্যাগুলি নিয়ে আমি আবার একটু কিছুক্ষণ কথা বলি। সেটা হলো আমরা যে করেছিলাম, আমরা যে কোন বিষয়গুলি সমস্যা আমরা আ চিহ্নিত করেছিলাম সেটি হলো একটি ছিল প্রথমত ছিল আঞ্চলিক সমস্যা। আর দ্বিতীয়ত ছিল প্রাণঘটিত সমস্যা। আ তৃতীয়ত ছিল লিখিত রূপ এক এবং উচ্চারিত রূপ ভিন্ন। আর চতুর্থত ছিল বর্ণ একাধিক, অ্যা উচ্চারণ এক। আর পঞ্চমত ছিল সদিচ্ছার অভাব। এই ৫ টি সমস্যাকে যে অতিক্রম করতে পারবে, সে এই যে সুন্দর করে কথা বলা আ বা উচ্চারণ বা উপস্থাপনা কোনটাই বা আবৃত্তি কোনটাই তার জন্য কঠিন হবে না। সহজ হয়ে যাবে। তো আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হলো কিছু আ আমি বলেছিলাম গত ক্লাসে যে বাংলা ভাষায় ২০,০০০ এর উপরে শব্দ রয়েছে যেগুলির লিখিত রূপ একরকম আ এবং উচ্চারিত রূপ ভিন্ন। তো সেই লিখিত রূপ এবং উচ্চারিত রূপ যে ভিন্ন, এটি কি কারণে হয়? এটি আমরা কিছু আলোচনা শুনবো এবার আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করে শুনবে। আমরা যদি স্বরবর্ণের দিকে খেয়াল করি, তাহলে বাংলায় লিখিত ভাষায় ব্যবহৃত অ, যেটা আমরা স্বরে অ বলি, এর উচ্চারিত রূপ কিন্তু ২ টো। একটা কখনো, কখনো আবার কখনো, কখনো ও। কখনো, কখনো ওকারান্ত হয়ে যায়। একটি অর্ধবিবৃতি স্বরধ্বনি, অন্যটি ও বা ওকারের মতো। ওকারের মতো। যেমন আমরা বলি অত, 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 অত। তাহলে ১ম অ এটা স্বরবর্ণ এর মতো। তো ওকার, ওকারান্ত। কিন্তু লিখিত রূপ আছে কি ত। আমরা কিন্তু লেখার সময় লিখি না তয়কারে তো, অত এভাবে লিখি না। আমরা কিন্তু লিখি অত। কিন্তু উচ্চারণ করি অ তো। তাহলে কি দাঁড়ালো? আবার আছে এরকম কত, ক তো, কত আমরা লিখি কত। কিন্তু উচ্চারণ করি তো। মত, ম ত। আমরা উচ্চারণ করি তয়কার তো, মত। এখন আ আবার আছে যেমন আমরা লিখি আম শব্দ, শব্দ যদি ধরি স-বয়-দ শব্দ, শব্দ। কিন্তু আমরা উচ্চারণ করি শব্দ। তো এখন এখানে প্রতিটি শব্দের, প্রত্যেকটি শব্দের আদ্য
মানে আদ্য মানে শুরুতে, অয়ের উচ্চারণ অবিকৃত এখানে। এখানে অয়ের উচ্চারণ কিন্তু অই আছে। হ্যাঁ? অর্ধবিবৃত স্বরধ্বনি মনে হচ্ছে এখানে। কিন্তু যেমন ধরেন ধরুন, ধরুন, অরুণ, বরুণ, তরুণ কিংবা অতি, জ্যোতি, পতি, সতী, নদী। এই যে অয়ের উচ্চারণ, এখানে আদ্য অ থাকে না। এখানে শুরুতেই ও হয়ে যাচ্ছে। দেখুন আপনি আবার আমি বলছি, যখন আমরা অত, শত, মত এগুলি বলছি, তখন কিন্তু প্রথমে অটা অয়ের মতোই আছে, পরে গিয়ে ওকার হয়ে গেছে, অত। কিন্তু আমরা যখন বলছি তরুণ, বরুণ, করুণ, ধরুন, তখন শুরুতেই অটা ওকার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অরুণ, অ শুরুতেই এটা ওকার হয়ে গেছে। করুণ শুরুতেই ওকার হয়ে গেছে। তাহলে আমরা বাংলা লিখিত ভাষায় ব্যবহৃত অ এর উচ্চারণের রূপ কি? দুটো, কখনো অয়ের মতো, কখনো ও এর মতো। এই জিনিসটা আমাদের জানতে হবে। এটি জানলে আমাদের উচ্চারণে ভুল হবে না। তো আমরা যে কি জানলাম, অয়ের উচ্চারণ, অয়ের উচ্চারিত রূপ দুটি, কখনো কখনো অয়ের মতো, কখনো কখনো ও এর মতো। এরপরে আসি বাংলা ভাষায় শব্দের আদিতে এবং মধ্য অন্তে ব্যবহৃত এই অ নানা কারণেই প্রমিত বা মানসম্মত উচ্চারণের সৌকর্য বিধান করে। যেহেতু কখনো কখনো পূর্ণ ওকার, অর্ধ ওকার কিংবা ওকার সম্পর্কযুক্ত আলতোভাবে উচ্চারিত হয়, পুরোপুরি হয় না। সেক্ষেত্রে আমরা শুরুর অ এবং শেষের অ এবং ও উচ্চারিত হওয়ায় অ এবং ও যখন উল্লেখ করা হয় শেষে বা শুরুতে, তখন এর কিছু সূত্র রয়েছে। কিভাবে সেই সূত্রটি এবার আমি আলোচনা করব। কিভাবে এই সূত্রটি কি? যেমন শব্দের শুরুতে যদি অ থাকে, শব্দের শুরুতে যদি অ থাকে, তাহলে কি করতে হবে? স্বতন্ত্র, স্বাধীন অ। কিন্তু শব্দের, আমি আবার বলি, শব্দের আদিতে যদি অ থাকে, তারপরে যদি ইকার বা উকার থাকে, শব্দের শুরুতে যদি অ থাকে, তারপরে যদি ইকার বা উকার থাকে, তবে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। আমি আবার বলছি, এই বিষয়টি একটু কঠিন, একটু বারবার শুনতে হবে, তাহলে মাথার মধ্যে গেঁথে যাবে। শব্দের, কোন শব্দের শুরুতে যদি অ থাকে, তাহলে এবং সেই অ এর পরে যদি ইকার বা উকার থাকে, তাহলে সেখানে সেই অ উচ্চারণে সাধারণত ও এর মতো হবে। যেমন আমি উদাহরণ দিই, অভিধান, অভিধান, কিন্তু আমরা লিখি কি অ, অভিধান বানান কি অ, ভয়রস্যি, ধয়াকার, ন, অভিধান। অভিধান না, আমরা লিখি অভিধান, কিন্তু উচ্চারণ হবে অভিধান। তার মানে কি? অভিধান, তারপরে অভিযান, তারপরে আছে ওসি, অভিমান, তারপরে যদি, পতি, রতি, মতি। এটা কি? অ এর পরেই ইকার আছে যুক্ত,
আমরা শুরুতে সূত্রতে কি পড়েছি? আদ্য অয়ের পরে যদি ইকার বা উকার, আদ্য অয়ের পরে যদি ইকার বা উকার থাকে তবে সেই অটি ওকারান্ত হয়ে যায়। আদ্য অয়ের পরে প্রথমে আদ্য মানে শুরু, শুরুর অয়ের পরে যদি ইকার বা রস্যুকার থাকে তাহলে কি হয়? তখনকার অটি উচ্চারিত হয়। আবার বলছি, আদ্য শুরুতে আদ্য অয়ে যদি আদ্য অয়ের পরে শুরুর অয়ের পরে যদি রস্যিকার ইকার বা উকার থাকে, উকার ইকার থাকে তাহলে কি হবে? সেই অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যাবে, ওকারান্ত হয়ে যাবে। শুরুতে আমরা পড়েছি যে অয়ের উচ্চারণ দুই রকম আছে, একবার হলো অয়ের মতো, একবার হলো ও এর মতো। অয়ের উচ্চারণ দুই প্রকার, একবার হলো অয়ের মতো, আরেকটি হলো ও এর মতো। তাহলে ও এর মতো কখন হচ্ছে? যখন আমাদের আদ্য অয়ের পরে শুরুতে অ আছে কিন্তু তারপরে রস্যিকার কিংবা রস্যকার রয়েছে, তখন সেই শব্দ সেই অটি আমরা ওকারের মতো করে উচ্চারণ করব। অভিধান আমরা লিখছি অভিধান, কিন্তু আমরা উচ্চারণ করব অভিধান। আমরা লিখছি অভিযান, অভিযান লিখছি অ ভয়রসি বর্গচ আকার ন, অভিযান লিখছি কিন্তু উচ্চারণ করব অভিযান, অটা ওকারান্ত হয়ে যাচ্ছে। আমরা লিখছি অতি, অ তয়রসি অতি কিন্তু উচ্চারণ করব অতি। আমরা লিখছি অভিমান, অভিমান কিন্তু উচ্চারণ করব অভিমান, এখানে ওটা অটা ও হয়ে যাচ্ছে। আমরা লিখছি যদি, যদরসি যদি কিন্তু আমরা উচ্চারণ করব যদি। সবগুলি কিন্তু ইকার রয়েছে পর। আমরা লিখছি পতি, পতরসি পতি, লিখছি পতি কিন্তু উচ্চারণ করব পতি। আমরা লিখছি রতি, উচ্চারণ করব রতি। এভাবে আমরা লিখছি মতি, লিখবো মতি, মতি লিখছি কিন্তু আমরা উচ্চারণ করব মতি। গতি, গতরসি আমরা লিখছি গতি, উচ্চারণ করব গতি। তারপরে আমরা লিখছি অধিকার, অধিকার লিখছি কিন্তু অধিকার, অধরসি কয়কার, উচ্চারণ করছি কিন্তু অধিকার। লিখছি অতীত। আমরা কিন্তু এইগুলি সচরাচর বলা কথা আমাদের এইগুলি, কিন্তু আমরা কিন্তু জানি না। ব্যাকরণটা জেনে নিলে হবে কি, একেবারে সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে আমাদের জন্য। যখন আমরা ব্যাকরণ জেনে বলবো, আমরা অনেকেই শুদ্ধ বলি, হ্যাঁ, যেমন অধিকার আমরা কেউ বলি না, অধিকারী বলি, হ্যাঁ, কিন্তু আমরা কখনো কিন্তু এটা মাথায় আমাদের কখনো আসে না যে আমরা লিখছি স্বরে অধরসি কয়াকার বয়সনের অধিকার লিখছি, কিন্তু আমরা অটাকে ও বলছি কেন, এটা কিন্তু আমাদের মাথায় কখনো আসে না। কিন্তু আমরা যখন জানবো তখন আমাদের এই ভুলগুলি একেবারেই হবে না, এবং অন্য যখন বলবে তখন আমরা তাদের ভুল ধরিয়ে দিতে পারবো। যেমন অতীত আমরা সবসময় ব্যবহার করি অতীত, কিন্তু আমরা লিখি কিন্তু অতীত, স্বরে অ তয় দীর্ঘি ত, অতীত কিন্তু উচ্চারণ করব আমরা অতীত। অধীন লিখি আমরা অধীন, অধীন এই জিনিসটা অধীনটা কিন্তু অনেকে উচ্চারণও ভুল করে, অধীন বলে অধীনে কিন্তু হবে অধীনে, হ্যাঁ, এখানে অটা ও এর মতো হয়ে যাবে। সতী, সতীটাও আমরা অনেকে ভুল করি, সতী নন্ত স তয় দীর্ঘ সতী কিন্তু উচ্চারণ হবে সতী, এটাও সটা ওকারান্ত হয়ে যাবে। করি আমরা বলি না কাজ করি, কাজ করি, হ্যাঁ, আমি এটা করি, আমি ওইটা করি, কিন্তু করি হবে, করি না, করি না, করি। হ্যাঁ, আমরা যারা বলি না আমি এই কাজটা করছি, আমি এটা কাজটা করব, করি, করছি, করি, করছি, করি, কো
ওকারান্ত হবে এটা। আবার আমরা কমন একটা বিষয় ভুল করি, সেটা হলো গভীর বলি আমরা, গভীর। গ ভয় দীর্ঘির গভীর, কিন্তু উচ্চারণ হবে এটা গভীর। আবার বলি, যেমন আমরা আরেকটি কমন শব্দ আছে শরীর। শরীর আমরা লিখি স তালব্য স বয়সন্য রয় দীর্ঘি বয়সন্য র, শরীর, কিন্তু উচ্চারণ হবে শরীর। শরীর না, শরীর, ওকারান্ত। তারপরে আমরা আছে যেমন কমন বউ, বরস্য বউ, 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 মৌ, অনুকূল, অনুকূল না, অনুকূল, অনুমান, অরুণা, গরু, গরু অনেকে বলে, গরু, তারপর মরু, তারপরে বধূ, তারপরে ময়ূর ইত্যাদি। আমরা তাহলে যেগুলি বললাম সেটি হলো আমরা অয়ে যে ওকারান্ত হয়ে যায় আদ্য অয়ের পরে যদি রস্যিকার বা রস্যকার থাকে, সেই ক্ষেত্রে অটি ওয়ের মতো উচ্চারণ হবে। এরপরে আমরা আসি শুরুতে অয়ের পরে যদি জফলা বা ব্যঞ্জন বর্ণ থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, জফলা থাকে, ফলাযুক্ত আর কি, ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রে অয়ের উচ্চারণ ওয়ের আবার প্রায় ওয়ের মতোই হবে। হ্যাঁ, যেমন যেমন আবার বলি আমি, যেমন শুরুর অয়ের পরে যদি শুরুর অয়ের পরে যদি শুরুর অয়ের পরে যদি মানে যুক্ত বর্ণ, জফলা যুক্ত বর্ণ, জফলা ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তখনও আবার অয়ের অটা ও এর মতো শোনা যাবে। যেমন যেমন ধরেন অদ্য, অদ্য স্বরে দয় জফলা অদ্য, আমরা বলি অদ্য, কিন্তু উচ্চারণ হবে অদ্য, এখানে অটা ওকারান্ত হয়ে যাবে। হ্যাঁ, যেমন অন্ন, আমরা বলি না অন্ন, ভুল, অন্য, কেন স্বরে নয় জফলা, তাহলে জফলা আছে, ব্যঞ্জন বর্ণযুক্ত জফলা, অয়ের পরে যদি ব্যঞ্জন বর্ণযুক্ত জফলা থাকে তখনও অটা ও এর মতো হয়ে যাবে। অদ্য হবে পদ্য, অন্ন হবে পণ্য, তারপরে ধরুন অত্যাচার, অত্যাচার জফলা আছে, হবে অত্যাচার। যেমন কন্যা, আমরা বলি কন্যা, কন্যা জফলা আছে, কল্যাণ, আমরা বলি কল্যাণকর, কল্যাণকর, ওকারান্ত, অটা ওকারান্ত হয়ে যাবে, কল্যাণকর। বন্যা, বন্যা, এগুলি কমন, আমরা যেগুলি কমন ভুল করি। যেমন অধ্যক্ষ, আমরা বলি না অধ্যক্ষ, হ্যাঁ, অধ্যক্ষ। আবার বলি আমরা অভ্যাগত, অভ্যাগত না, অভ্যাগত। আবার বলি কথ্য, কথ্য, খেয়াল করেন সবগুলো কিন্তু জফলা রয়েছে, বলি পথ্য, পথ্য। তারপরে বলি গদ্য, গদ্য। তারপরে বলি পদ্ম, পদ্য। সদ্য, সদ্য। তারপরে বলি আমরা সত্য, কমন ভুল এগুলা, সত্য। সন্ধ্যা, সন্ধ্যা। শয্যা, শয্যা। তথ্য, তথ্য। লভ্য, লভ্য ইত্যাদি। তাহলে আমরা কি জানলাম? প্রথমটা জানলাম যে আদ্য অয়ের পরে যদি ইকার বা উকার থাকে তাহলে সেটি সেই অটা ও এর মতো হয়ে যাবে। দ্বিতীয় শিখলাম আদ্য অয়ের পরে যদি ব্যঞ্জন বর্ণযুক্ত জফলা থাকে তাহলে সেই অটাও তখন ও এর মতো হয়ে যাবে, ও এর মতো শোনা যাবে। এবং কি কি
আমি সেই উদাহরণগুলি দিলাম। এখানে আবার কিন্তু জফলার মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে। সবসময় যে ওকার হবে, ওকারান্ত হবে জফলা থাকলে সেটা আবার না। কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ব্যতিক্রমগুলি হলো, যেমন বন্ধা, এটা বন্ধা হবে না। বন্ধায় কিন্তু জফলা রয়েছে, এটা এখানে বন্ধা বন্ধাই হবে। যেমন মর্ত, স্বর্গমর্ত বলি না আমরা, এখানে আবার কিন্তু মর্ত হবে না, এখানে মর্তই হবে। বন্ধা, মর্ত, তারপরে অর্ঘ্য, এগুলি আবার অর্ঘ্য হবে না, মর্ত হবে না। তারপরে আছে, যেমন আছে বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এটা বন্দ্যোপাধ্যায়ই হবে। তারপরে আছে বদ্ধভূমি, এটা বদ্ধভূমি হবে না, এখানেও বদ্ধভূমি হবে। তারপরে আছে যেমন আহ অন্ত, অন্ত, এটা অন্তই হবে। বলে না অন্তমিল, এটা অন্তমিল হবে না, এটা এখানে অন্তই হবে। এটি এটি হলো অন্ত্যেষ্টি, অন্ত্যেষ্টি ক্রিয়া বলি আমরা, এটা অন্ত্যেষ্টি হবে। এখানে আবার ওকারান্ত হবে না। এটি কিছু ব্যতিক্রম রয়েছে, যে সেই ব্যতিক্রমের ভিতরে এই এই শব্দগুলি রয়েছে। তাহলে আমরা এই জিনিসগুলি যদি আমি বেশি একই ক্লাসে করি তাহলে হয়তো গুলিয়ে যাবে, মনে রাখা যাবে না। এই যে একটু কঠিন বিষয়, এগুলি একটু, এ কারণে এটি মনে রাখার জন্য এই বিষয়টি বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে। হ্যাঁ, এ কারণে তো আমাদের এটি হলো উচ্চারণ সূত্র। এখন যেটি আমরা পড়ছি এটি হলো উচ্চারণ সূত্র। উচ্চারণ সূত্রতে আমরা শিখছি অ এর আদ্য অ এর যে অ কখনো কখনো ওকার হয়ে যায়। অ এর উচ্চারণের রূপ দুটো, কখনো কখনো অ, কখনো কখনো ও, দুটো অ এর দুটো উচ্চারিত, কখনো কখনো অ, কখনো কখনো ও। তো আমরা জানলাম অ এর পরে, আদ্য অ এর পরে ইকার এবং ওকার থাকলে ওকারান্ত হয়ে যায়। আদ্য অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে তখনও সেটা অ ওকারান্ত হয়ে যায়। ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমগুলি আমরা জানলাম। ব্যতিক্রম হলো বন্ধা, তারপর মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, তারপরে কণ্ঠ, অন্ত্যেষ্টি ইত্যাদি হলো ব্যতিক্রম। তো আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো আমরা এই আদ্য অ এর পরে যখন ক্ষীয়, আদ্য অ এর পরে যখন ক্ষীয় থাকে তখন আদ্য অ এর পরে যদি ক্ষীয় থাকে তখন শব্দের শুরুতে খ বা শব্দের মাঝখানে খ এর মতো হয়, তখনও কিন্তু অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। যেমন আমি বলি, একটা হলো যেমন অক্ষ, পক্ষ, অক্ষাংশ, অক্ষাংশ, অক্ষকে আমরা বলবো অক্ষ, অক্ষাংশ, অক্ষাংশ। দক্ষ, দক্ষ, যক্ষ, যক্ষ, লক্ষণ, লক্ষণ, ভক্ষণ, ভক্ষণ, তক্ষক, তক্ষক, যজ্ঞ, যজ্ঞ, রক্ষা, রক্ষা, বক্ষ, বক্ষ, পক্ষ, পক্ষ, রুক্ষ, রুক্ষ, তারপরে আছে কক্ষ, পক্ষ, কক্ষ, তারপরে আছে, তো আমরা ক্ষীয়, তাহলে এটা পড়লাম। আরেকটা কি আছে, যে আদ্য অ এর পরে যদি ক্ষীয়, যেটা ক্ষীয় বা খ,
যদি থাকে, ক্ষয়ের মতো শোনা যায় কখনো ক্ষীয়কে বা ক্ষীয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অটা তখনও অটা ও এর মতো হয়ে যাবে। তাহলে অটা আমরা ৩ টা জানলাম এবার। কোনটা? অ এর পরে যদি ই বা উ থাকে তাহলে অটা ও ও এর মতো উচ্চারণ হবে। অ এর পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলেও সে তখন অটা ও এর মতো হয়ে যাবে। আবার অ এর পরে যদি অটা ও এর মতো উচ্চারণ হবে। তো এখানে এই যেমন আমরা জফলার সময় কিছু ব্যতিক্রম শব্দ পেয়েছি যে এগুলির বেলায় ওকারান্ত হবে না। তেমনি ক্ষিয়র বেলায় কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলির বেলায় ওকারান্ত হবে না। যেমন আছে লক্ষণ। লক্ষণটা লক্ষণই থাকবে। আছে আছে যেমন লক্ষণটা লক্ষণই থাকবে, যক্ষাটা যক্ষাই থাকবে। এগুলি ব্যতিক্রম। প্রত্যেকটাই ব্যতিক্রম কিছু রয়েছে। যেমন লক্ষণ করবো না, যক্ষা এভাবে উচ্চারণ হবে। এটাতেও ক্ষেয় আছে এই দুটিতে। তাহলে আমরা এই উচ্চারণ সূত্র এই ক্লাস উচ্চারণের এই সূত্রের ক্লাস আমাদের অনেকগুলি ক্লাস করতে হবে এখানে, কারণ এটি অনেক বিশাল একটি বড় একটি সিলেবাস এটি। তো আমরা আজকে এই উচ্চারণ সূত্র এই ৩টিই আমাদের থাকবে। এক ক্লাসে এটা বেশি দিলে মাথায় ধরবে না। তো আমরা জানলাম কি বাংলা লিখিত ভাষা অ এর উচ্চারিত রূপ দুটো, একটি হলো অ এর মতো, অন্যটি হলো ও এর মতো। তো অ এর মতো কখন কখন অ এর মতো কখন কখন অটা ও এর মতো হয়ে যায়, আমরা এখন সেটি পড়ছি এবং সেটি তিনটি ধরন আমি আজকে পড়ালাম। ৩টি ধরন পড়ালাম যে কখন কখন অটাকে ও এর মতো হয়ে যায়। তো আমরা পড়ছিলাম যেখানে যে বাংলায় ভাষায় ব্যবহৃত অ এর উচ্চারিত রূপ। অ এর দুটো রূপ রয়েছে, একটি অ এবং একটি ও, এবং এটি অনেক অনেক শব্দ আমাদের রয়েছে বাংলা ভাষায় যেখানে অ কখন কখন ওকারান্ত হয়ে যায়, এবং এটি যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা অনেক ভুল করি উচ্চারণে। এটি অত্যন্ত বড় একটি সিলেবাস। এটি পরবর্তী আজকে আমি ৩টি বলেছি, বাকি আমি পরবর্তী ক্লাসে বলব। গত ক্লাসে আমি পড়েছিলাম, এবার আমি কবিতায় চলে যাব। গত ক্লাসে পড়েছিলাম কবি ফারুক নওয়াজের জন্মদিন ছিল গত সপ্তাহের ক্লাসের সময়, এবং তখন ওনার দুটি কবিতা আমার পড়ার কথা ছিল। তো একটি কবিতা আমি করেছিলাম এবং তখন বলেছিলাম এটা নেক্সট ক্লাসে আরেকটি কবিতা আমরা করব। কবি ফারুক নওয়াজ বাংলাদেশ শিশু একাডেমিতে কর্তব্যরত রয়েছেন এবং তার অনেক কবিতা আমাদের কিশোরদের পাঠ্য রয়েছে। তার অনেক গ্রন্থ রয়েছে শিশুদের জন্য, কিশোরদের জন্য, যা এবং সিলেবাসভুক্ত রয়েছে তার অনেক কবিতা আমাদের শিশুদের জন্য, এবং বড়দের জন্য তার অনেক কবিতা রয়েছে। তো আমরা গত সপ্তাহে যে কবিতাটা পড়েছিলাম সেটি ছিল, নাম ছিল তার টুই, একটি মুক্তিযুদ্ধের কবিতা। আর আজকে যেটি করব সেটি হলো একটু বড়দের কবিতা। এটি কিশোররা করতে পারবে, শিশুদের জন্য প্রযোজ্য না, শিশুরা পারবে না। এটি একটি বড় কবিতা। এটিও আমাদের গত সপ্তাহে যেটি পড়েছিলাম এটি মুক্তিযুদ্ধের কবিতা, এবং আজকে যে কবিতাটা আমি আজকে শেখাবো সেটি এমন একটি কবিতা যেখানে আমরা যদি কবিতাটি বুঝতে পারি তাহলে বোঝা যাবে যে এখানে আমাদের দেশ বিভাগ থেকে শুরু করে
স্বাধীনতা পর্যন্ত সব ভাষা আন্দোলন সবই এই একই কবিতার ভিতরে রয়ে গেছে। এই কবিতার ভিতরে আমরা পুরোটাই পাবো এবং এই কবিতাটি মঞ্চে আবৃত্তি করার জন্য অত্যন্ত উপযোগী। কেউ যদি রেকর্ড করতে চায় সেটির জন্য অত্যন্ত উপযোগী একটি কবিতা। কেউ যদি মঞ্চে যদি সে কোনো দিবস ভিত্তিক যদি কবিতাটি পড়তে চায় তাহলে সেটির জন্য পারফেক্ট এটি, যেমন 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এইসব যে দিনগুলি বা বঙ্গবন্ধুর জন্মদিন বা 15ই আগস্ট, এইসব যে বিশেষ কিছু অকেশন আছে তখন যদি এই কবিতাটি আবৃত্তি করতে চায় সেটির জন্য এটি পারফেক্ট। আর কেউ যদি যে কোনো সময় এটি মঞ্চে করার মতো একটি অসাধারণ একটি কবিতা। হ্যাঁ, তো ফারুক নওয়াজের গত ক্লাসে আমি করেছিলাম হলো নাম ছিল তার টুই কবিতাটি, ওটি ছিল শিশু কিশোরদের জন্য, এবং আজকে যে কবিতাটি করব এটি একটু বড়দের জন্য। কবিতার শিরোনাম যুদ্ধ। কবিতার শিরোনাম যুদ্ধ। আমি প্রথমে পড়ছি, প্রথমে পড়ে আমি এক প্যারা প্যারা পড়বো এবং কবিতার অর্থ বুঝিয়ে দেব, তারপর পুরোটা আমি আবৃত্তি করে শোনাবো। যুদ্ধ চলছে যুগ যুগ ধরে, শহরে গঞ্জে গ্রামে বন্দরে। যুদ্ধ চলছে মাথা উঁচু করে রাজপথে হেঁটে যাওয়ার, শত্রুমুক্ত শোষণ মুক্ত দেশটাকে ফিরে পাওয়ার। যুদ্ধ চলছে আলবেনিয়াতে, যুদ্ধ চলেছে চীনে, হৃদ স্বাধীনতা ফেরাতে যুদ্ধ বেঁধেছে ফিলিস্তিনে। কিউবা, রাশিয়া, আলজেরিয়া, লাওসের প্রান্তরে যুদ্ধ নামের আগুন জ্বলছে মানুষের ঘরে ঘরে। হয়েছে লড়াই ইরানি ইরাকে, হয়েছে তুরস্কতে, ফ্রান্সবাসীরাও করেছে লড়াই গণতন্ত্রের পথে। শতযুদ্ধের হাজারো কাহিনী ইতিহাসে আছে লেখা, পৃথিবীর সব মাটিতে রয়েছে যোদ্ধার পদরেখা। আমরা এই যে প্যারাটুক পড়লাম এটু নিয়ে কথা বলি এখন আমি। শুরুতেই কবি বলেছেন যুদ্ধ চলছে যুগ যুগ ধরে, শহরে গঞ্জে গ্রামে বন্দরে। তার মানে যুদ্ধ কিন্তু পৃথিবীতে এখনো চলছে, কোথাও না কোথাও যুদ্ধ চলছে সারা, এবং পৃথিবীর সৃষ্টির পর থেকে এই যে স্বাধীনতা, এক একটি রাষ্ট্রের এক এক সময় স্বাধীনতা, পরাধীন ছিল কোনো কোনো রাষ্ট্র, আমরাও পরাধীন ছিলাম, সবাইকে কিন্তু যুদ্ধ করেই স্বাধীনতা অর্জন করতে হয়েছে। তো সেই কথাই কবি বলেছেন যে যুদ্ধ চলেছে যুগ যুগ ধরে, শহরে গঞ্জে গ্রামে বন্দরে। যুদ্ধ চলেছে মাথা উঁচু করে রাজপথে হেঁটে যাওয়ার, শত্রুমুক্ত শোষণ মুক্ত দেশটাকে ফিরে পাওয়ার। তাহলে যুদ্ধ কি কারণে চলছে? যুদ্ধ চলছে, প্রথমে বলছেন যুদ্ধ চলছে, তারপরে বলছেন কি কারণে যুদ্ধ চলছে, যে পরাধীনতার শৃঙ্খল ভাঙানো, স্বাধীনভাবে রাজপথ থেকে হেঁটে যাওয়ার জন্য যুদ্ধ চলছে। যুদ্ধ কোথায় কোথায় চলছে কিছু দেশের উল্লেখ করেছেন কবি। যুদ্ধ চলে ফেরাতে যুদ্ধ বেঁধেছে ফিলিস্তিনে। ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে, আলবেনিয়াতে, চীনে, কিউবা, রাশিয়া, আলজেরিয়া, লাওস, সব জায়গায় যুদ্ধ হয়েছে। যুদ্ধ নামের আগুন জ্বলছে মানুষের ঘরে ঘরে। একটা রাষ্ট্রে যখন যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে আঁচ আমাদের ঘরে ঘরে লেগে যায়। যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন যত পৃথিবীতে আছে আমরা তাকালেই দেখতে পাই। ওখানে চিকিৎসার অভাব, খাদ্যের অভাব, যখন তখন মানুষ মারা যাচ্ছে। যেসব যুদ্ধ আমরা দেখি, আমরা টিভি টেলিভিশনে দেখি, আমরা নিউজে দেখি, আমরা খবরে সব খবর রাখি। এখন তো সবাই আমরা সব পৃথিবীর খবর রাখি। তো আমরা দেখতে পাই যে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলি সেগুলির কি অবস্থা, কি করুন। হয়েছে লড়াই ইরানে ইরাকে, হয়েছে তুরস্কতে, ফ্রান্সবাসীরাও করেছে লড়াই গণতন্ত্রের পথে। তার মানে ইরাকে যুদ্ধ হয়েছে, ইরানে হয়েছে, ফ্রান্সেও হয়েছে। ফ্রান্স গণতন্ত্রের জন্য লড়াই করেছে। শতযুদ্ধের হাজারো কাহিনী ইতিহাসে আছে লেখা, পৃথিবীর সব মাটিতে রয়েছে যোদ্ধার পদরেখা। যোদ্ধা কাদেরকে বলে? যারা যুদ্ধের সময় ঘরে বসে না থেকে যুদ্ধ
হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে তাদেরকে বলে যোদ্ধা। তাহলে ইতিহাস পড়লে ইতিহাসে যদি আমরা যাই দেখি হাজারো যোদ্ধার কথা ইতিহাসে লেখা আছে। কবি তাই বলেছেন যে শতযুদ্ধের হাজারো কাহিনী ইতিহাসে আছে লেখা, পৃথিবীর সব মাটিতে রয়েছে যোদ্ধার পদরেখা। এবারে আসি বাংলাদেশের কথায়। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে হারানো স্বাধীন মানচিত্রকে তুলেছে উর্ধে ধরে। বীর তিতুমির ক্ষুদিরাম প্রীতি, সূর্য সেনের উজ্জ্বল স্মৃতি জল করে জ্বলছে এখনো বাঙালির চেতনাতে। বিনয় বাদল দীনেশের নাম এসে যায় একসাথে। বিদেশি শোষক তাড়াতে সবাই করেছিল বিদ্রোহ, মাথা উঁচু করে দাঁড়াতেই হবে একটাই শুধু। তাহলে এটুকু আমরা আলোচনা করি। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষও যুদ্ধ করে। বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না, বাংলাদেশ নাম ছিল না যখন বাংলাদেশের, সেই প্রথমে কি করেছে? ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে 200 বছর। হ্যাঁ, সেই ব্রিটিশ আন্দোলন থেকে দেশ যখন মুক্ত হয়েছে, ব্রিটিশ যখন তাড়াতে হয়েছে, তখনও এক ধরনের যুদ্ধ হয়েছে। তারপরে কি করেছে? সেই যুদ্ধে কারা কারা প্রাণ দিয়েছে? তিতুমির, ক্ষুদিরাম, প্রীতিলতা, এরা যুগ যুগ ধরে এই যুদ্ধের জন্য প্রাণ দিয়েছে। তারপরে আসছে আমাদের 52, 47, 52, এগুলি যুদ্ধ। ব্রিটিশ তাড়ানো যুদ্ধ, ভাষার জন্য যুদ্ধ, তারপর মানচিত্রের জন্য যুদ্ধ। তাহলে আমি আবার পড়ি শুরু থেকে, যুগ যুগ ধরে, এখান থেকে। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে হারানো স্বাধীন মানচিত্রকে তুলেছে ঊর্ধ্বে ধরে। বীর তিতুমির ক্ষুদিরাম প্রীতি, সূর্য সেনের উজ্জ্বল স্মৃতি জল করে জ্বলছে এখনো বাঙালির চেতনাতে। বিনয় বাদল দীনেশের নাম এসে যায় একসাথে। বিদেশি শোষক তাড়াতে সবাই করেছিল বিদ্রোহ, মাথা উঁচু করে দাঁড়াতেই হবে একটাই শুধু। তাদের রক্তে আঁকা পথ বেয়ে জাগলো হাজারো বীর, ভাঙতেই হবে পরাধীনতার রংচটা জিঞ্জির। এই যে বিনয় বাদল দীনেশ, তিতুমির, ক্ষুদিরাম, প্রীতিলতা, এরা কিন্তু এক একজন নেতৃত্ব দিয়েছে। সবাই কিন্তু নেতা হয় না। একজন নেতৃত্ব দেয় যে তোমরা আসো, আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের ভাষার দাবিতে লড়াই করতে হবে, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, আমাদের বিদেশিদের তাড়াতে হবে। এই যে এক একজন নেতা থাকে, তারা সবাইকে একত্রিত করে, সবাইকে ডাক দেয়, তখন একটি যুদ্ধ সংগঠিত হয় একজন নেতার নেতৃত্বে। এখানে যে নামগুলি চলে এসেছে, বীর তিতুমির, ক্ষুদিরাম, প্রীতিলতা সেন, বিনয় বাদল দীনেশ, এরা সবাই এক একজন এক এক সময় এক এক প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, দেশকে মুক্ত, শত্রুমুক্ত করার জন্য। এই জন্য কবি বলেছেন, বিদেশি শোষক তাড়াতে সবাই করেছিল বিদ্রোহ, মাথা উঁচু করে দাঁড়াতেই হবে একটাই শুধু। তাদের রক্তে আঁকা পথ বেয়ে জাগলো হাজারো বীর, ভাঙতেই হবে পরাধীনতার রংচটা জিঞ্জির। অবশেষে ঠিকই কাঁপলো আসন 200 বছরের ইংরেজ শাসন, তার মানে ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসনের কথা বলছে। এই যে বিদ্রোহের জন্য ডাক দিয়েছে নেতারা, তখন কি হলো? অবশেষে ঠিকই কাঁপলো আসন, 200 বছরের ইংরেজ শাসন হলো। কিন্তু আবারও বাঙালি পড়লো ফাঁদে, পাকিস্তানের শেকলে জড়িয়ে পূর্ব বাংলা কাঁদে। তার মানে কি? আমরা ব্রিটিশ মুক্ত হলাম, ব্রিটিশ থেকে মুক্ত করলো আমাদেরকে যেসব নেতৃবৃন্দ, আমরা অনেক অনেক ত্যাগ তিতিক্ষা করে, অনেক যুদ্ধ করে বিদেশের থেকে মুক্ত হলাম। কিন্তু বিদেশের থেকে তখন আমাদের বাংলাদেশ ছিল না, তখন আমাদের বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান তার মানে পাকিস্তানের অংশ ছিল। একটা হলো পশ্চিম পাকিস্তান, এখন যেটা পাকিস্তান সেটা হলো ছিল পশ্চিম পাকিস্তান, আর বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে তখন কবি কি বলছে? অবশেষে ঠিকই কাঁপলো আসন, 200 বছরের ইংরেজ শাসন অবসান হলো, কিন্তু
আবারও বাঙালি পড়ল ফাঁদে, পাকিস্তানের শেকলে জড়িয়ে পূর্ব বাংলা কাঁদে। ভিনভাষী পাক শাসক চক্র হলো আমাদের প্রভু, আমাদের পাট আমাদের মাছ আমরা পাই না তবু। সংগ্রাম চলে শোষকের সাথে রাজপথে অবিরত, বীর মতিউর আসাদ হাদিস মরল বীরের মতো। এবার শুরু হলো কি পাকিস্তানের সঙ্গে লড়াই। পাকিস্তানের সঙ্গে লড়াই হলো কি জন্য? আমাদের পূর্ব বাংলায় আমরা পাট উৎপাদন করি, আমরা মাছ উৎপাদন করি, কিন্তু সব পশ্চিম পাকিস্তানে চলে যায়। বড় বড় যত পোস্ট সরকারি সব করে কি পশ্চিম পাকিস্তান নিয়ে নেয়, পূর্ব বাংলায় আমাদেরকে দেয় না। কিন্তু আমাদের কৃষিতে তারপর শ্রমিকে সব দিক থেকে আমরা পূর্ব বাংলা বেশি উন্নত, কিন্তু আমরা ফসল ফলাই খেয়ে নেয় পশ্চিম পাকিস্তান, আমরা মাছ উৎপন্ন করি খেয়ে নেয় পশ্চিম পাকিস্তান, আমরা পাট উৎপাদন করি এইটা লভ্যাংশ নিয়ে নেয় পশ্চিম পাকিস্তান। কবি সেজন্য বলেছে, অবসান হলো কিন্তু আবার বাঙালি পড়ল ফাঁদে, পাকিস্তানের শেকলে জড়িয়ে পূর্ব বাংলা কাঁদে। ভিনবাসী পাক শাসক চক্র হলো আমাদের প্রভু, আমাদের পাট আমাদের মাছ আমরা পাই না তবু। সংগ্রাম চলে শোষকের সাথে রাজপথে অবিরত, বীর মতিউর আসাদ হাদিস মরল বীরের মতো। জনসংখ্যায় জ্ঞানী বিজ্ঞানে আমরাই বড়, ওরা সেটা জানে, সুযোগ পাই না উচ্চ পদে চাকরিতে, তারপরও সব শেষে বলে বাংলা ছোড়কে উর্দু কিতাব পড়ো। তাহলে কি করলো? আমাদের পাট নিল, মাছ নিল, সবকিছু আমাদের নিল, কিন্তু জনসংখ্যায় জ্ঞানে বিজ্ঞানে সব দিক থেকে পূর্ব বাংলার মানুষ বেশি আগানো। যখন কিছু পারলো না তখন কি করলো? বলল বাংলা ভাষায় তোমরা কথা বলতে পারবে না, বাংলা ভাষা ছেড়ে দাও, উর্দুতে কথা বলো। তখন বাঙালিকে বলল কি উর্দুতে কথা বলো। ওই যে কবি বলেছে, জনসংখ্যায় জ্ঞানী বিজ্ঞানে আমরাই বড়, ওরা সেটা জানে, সুযোগ পাই না উচ্চ পদে চাকরিতে, তারপরও সব শেষে বলে বাংলা ছোড়কে উর্দু কিতাব পড়ো। সবকিছু নিল, মুখের ভাষাও কেড়ে নিতে চায় শেষে, আগুন জ্বলল বাঙালির মনে, আগুন জ্বলল দেশে। শুরু হয়ে গেল 52 ভাষা আন্দোলন। কবি প্রথমে ব্রিটিশ আন্দোলনের কথা আগে বলেছে, তারপরে বলছে ভাষা আন্দোলনের কথা। তারপরে দেখো, সবকিছু নিল, মুখের ভাষাও কেড়ে নিতে চায় শেষে, আগুন জ্বলল বাঙালির মনে, আগুন জ্বলল দেশে। লড়াই চলল ভাষার দাবিতে, রাজপথ ওঠে চলে, শোষকের খনি গোলার আঘাতে, যোদ্ধারা পরে ঢলে। ভাষা শহীদের খুন আঁকা পথে ছুটল মানুষ যুদ্ধের রথে, ৭১-এর ৭ মার্চে শেখ মুজিবের ডাকে, অস্ত্র উঠিয়ে যুদ্ধের মাঠে বাঙালি ছুটতে থাকে। সেই যুদ্ধই মুক্তিযুদ্ধ, ৯ মাস ধরে চলে, ইতিহাসে এটা চিহ্নিত হলো শ্রেষ্ঠ যুদ্ধ বলে। যাদের প্রাণের বদলে পেলাম স্বপ্নের স্বাধীনতা, কি করে ভুলবো সেই যুদ্ধ, লাখো শহীদের কথা, কি করে ভুলবো সেই যুদ্ধ, লাখো শহীদের কথা। তাহলে শেষে এসে কবি বলেছেন, সেই যে ৭২-এর ভাষা আন্দোলনে ডাক এসেছে, সেই কিন্তু তখন থেকেই স্বাধীনতার বীজ আমাদের বাঙালিদের মনে রয়েছে, যে আমাদের ভাষার উপরে যেহেতু হাত দিয়েছে ওরা, তাহলে আমাদের মাছ নিয়ে যায়, পাট নিয়ে যায়, আমাদের বড় চাকরি দেয় না, বড় বড় পোস্টগুলি ওরা পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, তাহলে তো আমাদের স্বাধীনতা চাইতেই হবে। এই করলো কি আস্তে আস্তে বঙ্গবন্ধু সে মানুষ জড়ো করে সবার মনের ভিতরে স্বাধীনতার বীজ বপন করে আস্তে আস্তে সে ৭ মার্চে স্বাধীনতার ডাক দিল, এবং তারপর ৯ মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ হলো, আমরা বিজয়ী হলাম, আমরা একটি স্বতন্ত্র পতাকা পেলাম, আমরা একটি দেশ পেলাম বাংলাদেশ নামে। কবিতাটি দেখো, একটি কয়েক লাইনের ২ পাতার কবিতা, কিন্তু কত ইতিহাস উঠে এসেছে একটি কবিতায়। এজন্য কবিতা মূলত একটি সমৃদ্ধশালী সাহিত্য। আমি কবিতার ভেতরের ঘটনা তোমাদেরকে বললাম, এবার তোমরা যখন আবৃত্তি করবে তখন তোমাদের জন্য এটা সুবিধা হয়ে যাবে। আমি এবার পুরো কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি। এবার কিন্তু মাঝখানে আমি থামবো না, টোটাল কবিতাটা আমি আবৃত্তি করব।
যুদ্ধ, কবি ফারুক নওয়াজ। যুদ্ধ চলেছে যুগ যুগ ধরে, শহরে গঞ্জে গ্রামে বন্দরে। যুদ্ধ চলেছে মাথা উঁচু করে, রাজপথে হেঁটে যাওয়ার, শত্রুমুক্ত শোষণ মুক্ত দেশটাকে ফিরে পাওয়ার। যুদ্ধ চলেছে আলবেনিয়াতে, যুদ্ধ চলেছে চীনে, হৃদ স্বাধীনতা ফেরাতে যুদ্ধ বেঁধেছে ফিলিস্তিনে। কিউবা, রাশিয়া, আলজেরিয়া, লাওসের প্রান্তরে যুদ্ধ নামের আগুন জ্বলছে মানুষের ঘরে ঘরে। হয়েছে লড়াই ইরানে, ইরাকে, হয়েছে তুরস্কতে, ফ্রান্সবাসীরাও করেছে লড়াই গণতন্ত্রের পথে। শতযুদ্ধের হাজারো কাহিনী ইতিহাসে আছে লেখা, পৃথিবীর সব মাটিতে রয়েছে যোদ্ধার পদরেখা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে হারানো স্বাধীন মানচিত্রকে তুলেছে ঊর্ধ্বে ধরে। বীর তিতুমীর ক্ষুদিরাম প্রীতি, সূর্য সেনের উজ্জ্বল স্মৃতি জল জল করে জ্বলছে এখনো বাঙালির চেতনাতে। বিনয় বাদল দীনেশের নাম এসে যায় একসাথে। বিদেশি তারাতে সবাই করেছিল বিদ্রোহ, মাথা উঁচু করে দাঁড়াতেই হবে, একটাই শুধু মোহ। তাদের রক্তে আঁকা পথ বেয়ে জাগলো হাজারো বীর, ভাঙতেই হবে পরাধীনতার রং চটা জিঞ্জির। অবশেষে ঠিকই কাঁপলো আসন, 200 বছরের ইঙ্গ শাসন অবসান হলো, কিন্তু আবারও বাঙালি পড়লো ফাঁদে, পাকিস্তানের শেকড়ে জড়িয়ে পূর্ব বাংলা কাঁদে। ভিনবাসী পাক শাসক চক্র হলো আমাদের প্রভু, আমাদের পাট আমাদের মাছ আমরা পাই না তবু। সংগ্রাম চলে শোষকের সাথে, রাজপথে অবিরত, বীর মতিউর আসাদ হাদিস মরল বীরের মতো। জনসংখ্যায় জ্ঞানী বিজ্ঞানে আমরাই বড়, ওরা সেটা জানে, সুযোগ পাই না উচ্চ পদে চাকরিতে, তারপরও সব শেষে বলে বাংলা ছোড়কে উর্দু কিতাব পড়ো। সবকিছু নিল মুখের ভাষাও কেড়ে নিতে চায় শেষে, আগুন জ্বলল বাঙালির মনে, আগুন জ্বলল দেশে। ভাষা শহীদের খুন, লড়াই চলল ভাষার দাবিতে, রাজপথ ওঠে জ্বলে, শোষকের খুনি গোলার আঘাতে যোদ্ধারা পরে ঢলে। ভাষা শহীদের খুন আঁকা পথে ছুটল মানুষ যুদ্ধের রথে, ৭১-এর ৭ই মার্চে শেখ মুজিবের ডাকে অস্ত্র উঠে যুদ্ধের মাঠে বাঙালি ছুটতে থাকে। সেই যুদ্ধই মুক্তিযুদ্ধ, ৯ মাস ধরে চলে, ইতিহাসে এটা চিহ্নিত হলো শ্রেষ্ঠ যুদ্ধ বলে। যাদের প্রাণের বদলে পেলাম স্বপ্নের স্বাধীনতা, কি করে ভুলবো সেই যুদ্ধ, লাখো শহীদের কথা। কি করে ভুলবো সেই যুদ্ধ, লাখো শহীদের কথা। আমরা কখনো আমাদের এই যে বাংলাদেশ পেয়েছি এমনি এমনি না। ৩০ লক্ষ মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। ৩ লক্ষ মানুষের ৩ লক্ষ মা বোন তাদের ইজ্জত বিক্রি করে দিয়েছে এই বাংলাদেশ পাওয়ার জন্য। তাদের কাছে আমাদের চরম কৃতজ্ঞতা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমাদের কত গুণী মানুষ চলে গেছে সেই যুদ্ধে, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত কবি, কত সাহিত্যিক, কত মেধাবী, কত রাজনীতিবিদ চলে গেছে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য। তাদের কথা আমাদের মনে রাখতে হবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই কবিতাটি তোমরা আবৃত্তির জন্য চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আবার আগামী ক্লাসে দেখা হবে আগামী রবিবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং দেখতে থাকবে বতে বাংলা ভতে ভালোবাসি এই অনুষ্ঠান। শুভরাত্রি।